বিক্রম, তুই ভালো সময় নিজের নতুন বউকে সাথে নিয়ে আমার এই ছোট ঘরে এসে হাজির হলি বাবা। হ্যাঁ মা, বিয়ের সব নিয়মকানুন সুন্দর করে শেষ করে আমি কবিতাকে নিজের এই ঘরে নিয়ে এলাম। ওমা, তোর এই নতুন বউয়ের মুখখানা দেখতে সত্যি ভারী মিষ্টি আর একেবারে লক্ষ্মী প্রতিমার মতো লাগছে বাবা। মা, আজ থেকে আপনার এই ছোট সংসারকে আমি নিজের আসল ঘর বলে মেনে নিলাম। মা, কবিতা কিন্তু নিজের বাপের বাড়িতেও দিন রাত এক করে ঘরের সব কাজ মন দিয়ে একলা হাতে গুছিয়ে রাখত। তুই আমার লক্ষ্মী পুত্রবধূ মা। আজ থেকে আমার এই ছোট সংসারের সব দায়িত্ব তোর নিজের হাতের মুঠোয় তুলে দিলাম। আপনি কোনো চিন্তা করবেন না মা। এই পরিবারের ভালো মন্দ আর সুখ দুঃখের সব কাজ আমি নিজের কাঁধে তুলে নিলাম। তবে তো ভালো কথা বাবা, আজ থেকে তোরা দুজনে মিলে এই ঘরের চারদিকে সব সুখ সারা জীবন অটুট রাখিস। হ্যাঁ মা, আমরা দুজনে সবসময় আপনার পাশে থেকে এই ঘরের সব নিয়ম যত্ন করে আগলে রাখবো। মা কবিতা, তুই তো এই ঘরের একদম নতুন বউ রে। তুই এখন অমন করে আমার শিয়রে বসে দিনরাত এক করে সেবা করছিস কেন? মা, আপনি অমন কথা একদম মুখে আনবেন না। আপনি তো সেদিন নিজের মুখে আমাকে আপনার নিজের হাতের লক্ষ্মী মেয়ে বলেছিলেন। তা তো বলেছি মা, কিন্তু তুই এখন অমন করে রান্নাঘরের কাজ ফেলে আমার মাথার কাছে বসে থাকলে রাতের আহার কে রাঁধবে? রান্নাঘরের সব কাজ আমি অনেক আগেই সুন্দর করে গুছিয়ে এসেছি মা। এখন আপনি একটু শান্ত হয়ে ঘুমানোর চেষ্টা করুন। তোর এই অসুস্থ শাশুড়ি বিছানায় অলস হয়ে পড়ে রইল, আর তোকে এই নতুন বয়সে একলা হাতে সব খাটুনি খাটতে হচ্ছে রে। আপনি অসুস্থ অবস্থায় ঘরে পড়ে থাকবেন আর আমি নতুন বউয়ের অজুহাতে রান্নাঘরে বসে আরামে দিন কাটাবো, তা হয় না কোনোদিন মা। তুই খাঁটি আর পরম দয়ালু মনের মেয়ে মা। উপরওয়ালা তোকে সারা জীবন সুখে আর পরম শান্তিতে আগলে রাখুন। আপনি নিজের মনকে এভাবে আর দুর্বল করবেন না মা। আমি আপনার জন্য গরম ভাতের ফ্যানটুকু রান্নাঘর থেকে এক্ষুনি নিয়ে আসছি। বিক্রম, তুমি আজ দুপুরবেলা হাট থেকে এত তাড়াতাড়ি অমন শুকনো মুখ করে ঘরে ফিরে এলে কেন গো? আর বলো না কবিতা, আজকে সকালবেলায় শহরের বড় মালিক হঠাৎ করেই আমার হাতের এই কাজটা একেবারে পুরোপুরি বন্ধ করে দিল। এ কি আজব কথা বলছো বিক্রম? হুট করে তোমার কাজ চলে গেল? তবে এখন আমাদের এই সংসার কিভাবে চলবে বলো তো? আমার নিজের মনের ভেতরেও এই সমস্যা নিয়ে নতুন ভয় আর গভীর দুশ্চিন্তার জন্ম হয়েছে কবিতা। ওদিকে ঘরে মা যেভাবে দিনরাত এক করে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, ওনার দামি চিকিৎসার খরচই বা কিভাবে জোগাড় হবে? আমি চারিদিকের পাড়ায় অনেক নতুন কাজের সন্ধান করলাম কবিতা, কিন্তু এই বানের দিনে কোথাও কোনো নতুন কাজ খালি নেই। তুমি নিজের মনকে এভাবে আর দুর্বল করো না গো বিক্রম। তুমি মোটেও হার মেনো না। নিজের চেষ্টা সব সময় জারি রাখো। কিন্তু হাতের জমানো টাকা পয়সা তো প্রায় একেবারে শেষের পথে কবিতা। কোনো নতুন পথ খুঁজে না পেয়ে আমার মাথা কাজ করছে না। ওপরওয়ালা যখন আমাদের এই সংসারে পাঠিয়েছেন, তখন ওনারাই আমাদের জন্য কোনো একটা ভালো ব্যবস্থা নিশ্চয়ই করে দেবেন। ওরে বাবারে, নদীর এই ঠান্ডা জলের কিনারায় এত বড় তাজা রুই আর কাতলা মাছ একেবারে ঝাঁকে ঝাঁকে ভাসছে গো। বিক্রম, তুমি আর এক মুহূর্ত এই ঘরের দাওয়ায় বসে চিন্তা করো না। আমার সাথে ওই নদীর ঘাটের দিকে চলো। কি হয়েছে কবিতা? তুমি অমন তাড়াহুড়ো করে পথ দিয়ে একলা ছুটে এলে কেন বলো তো? নদীর ওই ঘাটের কিনারায় বানের নতুন জলের সাথে অনেক তাজা মাছ একেবারে ঝাঁকে ঝাঁকে এসে পাড়ের কাছে খেলা করছে গো। তাজা মাছ এসেছে তো ভালো কথা কবিতা, কিন্তু তাই বলে তুমি অমন উতলা হয়ে ঘরের ভেতর ছুটে এলে কেন? আমরা যদি এখন ওই নদীর মাছগুলো নিজের হাতে ধরে হাটে নিয়ে গিয়ে বিক্রি করতে পারি, তবে আমাদের আর্থিক সাহায্য হবে। বাহ, তুমি তো আর খাঁটি উপায়ে কথা বলেছ কবিতা। এই মাছ বিক্রি করলে আমাদের ঘরের অভাব দূর হবে। তবে আর এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই বিক্রম। চলো আমরা দুজনে মিলে পাড়ার একটা বড় সুতোর জাল নিয়ে আসি। হ্যাঁ কবিতা, আমি আজকে নিজের পুরো জোর দিয়ে ওই তাজা মাছের শিকার করব। চলো আমরা দুজন মিলে নদীর পাড়ে যাই।
মা, আজকের এই প্রথম দিনের মাছ বিক্রির টাকাটা একবার চোখে নিজের চোখে চেয়ে দেখো। হাটে গিয়ে সব তাজা মাছ ভালো দামে বিক্রি হয়েছে। বাহ বাহ বাবা, তোদের এই দুইজনের আজকের এই খাটুনির ফল দেখে আমার নিজের বুড়ো বুকের ভেতরে সব কষ্ট একেবারে দূর হয়ে গেল রে। হ্যাঁ মা, কবিতা যদি অমন ভালো সময়ে নদীর ঘাটের মাছের খবরটা না এনে দিত, তবে আজকে আমাদের উপোস করে দিন কাটাতে হতো। আজ এই টাকার থলের দিকে চেয়ে আমার নিজের বাপের বাড়ির সেই পুরনো জাঁকজমক আর সুখের দিনগুলোর কথা মনে পড়ছে বাবা। এক সময় এই পুরো গাঁয়ে সব থেকে বড় আর দালান কোঠা ছিল আমার। কত বিঘে ফসলের জমি আর ধানের গোলা ছিল আমাদের। হ্যাঁ মা, কপাল দোষে আজকে আমাদের সব জমি নদীর বানের জলের পেটে চলে গেছে, আর আমরা এই ছোট ভাঙা ঘরে এসে পড়ে আছি। মা, আপনি ওসব পুরনো দিনের জমি জমার কথা ভেবে নিজের মনে আর আফসোস বা কোনো নতুন কষ্ট রাখবেন না। কষ্ট তো হবেই মা, আমার এই সোনার টুকরো ছেলের হাত আজ কাদার কাজের নোংরা হাটে দামি মাছ বিক্রির জন্য পড়ে আছে রে। আপনি শুধু নিজের মনে আশীর্বাদ করুন মা, আমরা দুজনে মিলে দিনরাত এক করে খাটলে এই ছোট বাড়ি আবার বড় করে তুলবই। কবিতা, দুপুর গড়িয়ে এখন তো চারিদিকের পথে বিকেলের আবছা ছায়া পড়তে শুরু করলো, অথচ হাটে কোনো নতুন ক্রেতার দেখা পাচ্ছি না। হ্যাঁ বিক্রম, সকাল থেকে যেভাবে বৃষ্টির ধারাপাত শুরু হয়েছে তাতে চারদিকের কোনো মানুষ ঘর থেকে বাইরে বের হয়নি গো। আমাদের এই সামনের তাজা রুই আর কাতলা মাছগুলো এভাবে কাদা জলের হাটে সারাদিন পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে কবিতা। আমার নিজের মনের ভেতরেও এই নতুন ক্ষতি নিয়ে দুশ্চিন্তা আর গভীর ভয়ের জন্ম হচ্ছে বিক্রম। কি করব বলো তো? কড়া বর্ষার এই নোংরা জলকাদার মধ্যে বসে আর খাটুনি বাড়িয়ে লাভ নেই কবিতা। চলো আমরা সব মাছ থলেতে পুরে ঘরে ফিরে যাই। হ্যাঁ বিক্রম, সন্ধ্যা নামার আগেই এই কাদা রাস্তা পার হয়ে ঘরে না ফিরলে মা আবার ওদিকে একা ঘরে চিন্তা করবেন। আজকের এই লোকসানের পর আমাদের ঘরের দিনকাল কিভাবে কাটবে তা ভেবে আমার নিজের মাথার কাজ করছে না রে। তুমি নিজের মনকে এভাবে আর দুর্বল করো না বিক্রম। ব্যবসা করতে গেলে এমন একটুখানি লোকসান তো মাঝে মধ্যে সহ্য করাই লাগে। চলো কবিতা, মাছের এই ভারী ঝুড়িটা কাঁধে তুলে নিয়ে আমরা দুজনে এই ম্লান মুখে ধীর পায়ে বাড়ির পথ ধরে হাঁটা শুরু করি। কিরে বিক্রম, তুই এই বর্ষাকালে হাটে নোংরা জল কাদার মাঝে অমন ম্লান মুখ করে একলা একা কিসের সওদা নিয়ে বসে আছিস? এই দেখো না গোপাল, নদীর ঘাট থেকে আজকে ভোরবেলা কষ্ট করে কিছু তাজা রুই আর কাতলা মাছ ধরে এ হাটের মাঝে বিক্রি করতে এসেছি। তুই বানের দিনে মাছের ব্যবসা করতে এসে খাটুনি খাটছিস বিক্রম। চারিদিকের পথ তো একেবারে ফাঁকা হয়ে আছে। কেন, এই কড়া বর্ষার দিনে গ্রামের মানুষেরা কি ভাত খাওয়ার জন্য হাট থেকে কোনো ভালো তাজা মাছ একদম কিনে খাচ্ছে না? এখন তো বর্ষা, নতুন বানের জলে চারিদিকে সব খালবিল ভেসে গেছে। গ্রামের সব মানুষ এখন নিজেরা নিজেদের মাছ ধরে খাচ্ছে। একই কাণ্ড বলছো গোপাল? সব জায়গায় যদি এমন সহজ যোগান থাকে, তবে আমার এই মাছ কে কিনে নেবে বলো তো? এই কাদা জলের হাটে বসে দেখে তুই নিজের সময় আর নষ্ট করিস না বিক্রম। তোর এই মাছ আজকেও একেবারে পচে নষ্ট হবে। ওদিকের ঘরে মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন গোপাল। এই মাছ বিক্রি না হলে আমাদের ঘরের দিনকাল কষ্টে কাটবে। আমি তোর শুভাকাঙ্ক্ষী বড় ভাই হিসেবে খাঁটি কথা বলছি বিক্রম। তুই মাছের ঝুড়ি গুটিয়ে নিয়ে নিজের ঘরে ফিরে যা। মা, আমি ভেবেছিলাম নদীর এই তাজা মাছের ব্যবসা করে এই পুরো বর্ষাটা সহজে কাটিয়ে দেব, কিন্তু সেটা আর নতুন উপায় পারলাম না। তুই নিজের মনকে অমন করে আর ছোট করিস না বাবা। কপাল দোষে আমাদের চারদিকে সব পথ এখন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ মা, গোপাল আজকে হাটে দাঁড়িয়ে একদম খাঁটি কথাই বলেছিল। গ্রামের সব মানুষ যখন নিজেরা মাছ ধরছে, তখন আমাদের মাছ কে কিনবে? তোমরা দুজনে মিলে এই ঘরের কোণে বসে অমন নিরাশ মুখে আর চিন্তা করো না তো। আমার মাথায় এক নতুন বুদ্ধি এসেছে। কিসের বুদ্ধি কবিতা? এই কড়া বর্ষার দিনে আমাদের এই ছোট সংসারে নতুন কোনো আয়ের পথ কি আদেও খুঁজে পাওয়া সম্ভব হবে বলো তো? এই বর্ষার দিনে গ্রামের সব মানুষ নদীর তাজা মাছ ঠিকই ধরে খেতে পারছে, কিন্তু কেউ তো টাটকা শাকসবজি খেতে পারছে না গো।
ও মা, তুই তো আর খাঁটি কথা বলেছিস মা। বর্ষার বানের জলে চারদিকের মাঠের সব সবজি ক্ষেত একেবারে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ মা, এখন বাজারে টাটকা শাকসবজির অনেক চাহিদা আছে। মানুষ তো আর দিনরাত এক করে শুধু মাছ মাংস খেয়ে বেঁচে থাকবে না। বাহ কবিতা, তোমার এই বুদ্ধির জোর দেখে আমার নিজের বুকের ভেতরের সাহস একেবারে দ্বিগুণ হয়ে গেল। সবজি চাষ করলে ভালো হবে। বাবা বিক্রম, তুই ওদিকের পুব কোণের কাদা মাটিটুকু কোদাল দিয়ে ভালো করে অমন আলগা করে আইল বানিয়ে দে তো বাবা। হ্যাঁ মা, আমি নিজের পুরো জোর দিয়ে এই উঠানের সব নোংরা জঙ্গল এক্কেবারে পরিষ্কার করে সবজি চাষে নতুন জায়গা করে দিচ্ছি। মা, আমাদের এই চটের থলের ভেতর ঘরের পুরনো কিছু লাউ আর বেগুনের কচি বীজ আছে। এগুলো মাটির ঠিক কোন কোণে লাগাবো বলো তো? তোরা দুজনে আমার কথা মন দিয়ে শোন। বীজগুলো মাটির বেশি গভীর কোণে না পুঁতে একদম আলতো করে কাদার ওপর ছড়িয়ে দিবি। আচ্ছা মা, বীজ ছড়ানোর পর এই কড়া রোদের মাঝে এই কচি চারার গোড়ায় প্রতিদিন কতটুকু করে কুয়োর শীতল জল এনে ঢালতে হবে গো? জল যেন না হয় মা। বেশি জল পেলে এই কচি সবজির বীজগুলো মাটির ভেতরের কোণে পচে নষ্ট হয়ে যাবে। মা, তুমি তো চাষবাসের এই নতুন কাজের সব নিয়ম আর ভারী সুন্দর করে নিজের মুখে শিখিয়ে দিচ্ছ। আমি যখন নিজের বাপের বাড়ির ঘরে ছোট ছিলাম বাবা, তখন আমার নিজের বাবা এভাবেই মাটির সাথে যুদ্ধ করে ফসল ফলাতেন রে। আপনি নিজের বাপের বাড়ির খাটুনির কথা আজ আমাদের শিখিয়ে দিচ্ছেন মা। আমরা দুজনে মিলে এই উঠোনে সবজি বাগান করবই। কিরে বিক্রম, তুই কড়া বর্ষার দিনে এত লাউ আর কচি বেগুন হাটের মাঝে কোত্থেকে সওদা করতে নিয়ে এলি? এই দেখো না গোপালদা, আমরা আমাদের নিজেদের বাড়ির ফাঁকা উঠানের মাটিতে খাটুনি করে এই টাটকা সবজির বাগান করেছি। বাহ, তুই তো কাজ করেছিস বিক্রম। এই বানের দিনে বাজারে ভালো সবজি কিনে খাওয়ার মতো কোনো উপায় ছিল না। হ্যাঁ গোপাল দাদা, এই বর্ষার দিনে গ্রামের সব মানুষ নদীর তাজা মাছ খেতে খেতে নিজের মুখের স্বাদ একেবারে হারিয়ে ফেলেছে গো। তুমি একদম খাঁটি কথা বলেছ বৌমা। আর প্রতিদিন মাছ মাংস খেতে খেতে আমার নিজের মুখের কোনো এক পচে একেবারে তিতা হয়ে গেছিল। তাহলে আর দেরি করে লাভ নেই গোপাল, তুমি এই ঝুড়ি থেকে নিজের পছন্দের টাটকা লাল শাক আর কচি বেগুন কিনে নাও। হ্যাঁ বিক্রম, আমি আজকে ঝুড়ির সব ভালো সবজি দাম দিয়ে একেবারে পুরোটা কিনে নিজের চটের থলেতে পুড়ে নিচ্ছি। আপনি প্রতি বাজারেই আমাদের এই চালার নিচে আসবেন গোপাল দাদা। আমরা আপনাদের জন্য সবসময় এমন টাটকা জিনিস যত্ন করে রাখবো। এখন থেকে প্রতিদিনে হাটের মাঝে শাকসবজি নিয়ে বসবে বিক্রম। মাছের সাথে কচি সবজি রান্না করে খেতে খাসা লাগবে। মা, আজকের এই সবজি বিক্রির লাভটা একবার নিজের চোখে চেয়ে দেখো। আমাদের ঘরের জমানো টাকা এখন একেবারে দ্বিগুণ হয়ে গেছে গো। হ্যাঁ মা, কবিতা একদম খাঁটি কথা বলেছে। সবজি চাষের এই নতুন উপায়ের কারণে আমাদের সংসারের দিনকাল এখন আরামে কাটছে। কিন্তু আমাদের ঘরের টাকা পয়সা আরো কিছুটা নতুন উপায় বাড়াতে হবে বিক্রম। ওদিকের ঘরে মায়ের দামি চিকিৎসা করা জরুরি। মা কবিতা, তোরা আমার এই শরীরের অসুখ নিয়ে নিজের মনের ভেতর আর কোনো দুশ্চিন্তা বা নতুন কোনো ভয় রাখিস না রে। অমন কথা মুখে আনবেন না মা। আপনি সুস্থ হয়ে ধীর পায়ে উঠোনে হেঁটে না বেড়ালে আমাদের এই নতুন ঘরের সব সুখ একেবারে খাঁ খাঁ করবে যে। তোরা যখন দুজনে মিলে এত করে বলছিস মা, তখন আমার নিজের মনের ভেতরের কোণে আর একটা নতুন বুদ্ধির জন্ম হয়েছে রে। কিসের বুদ্ধি মা? তুমি আর কথা না বাড়িয়ে তোমার সেই সুন্দর ধারণার কথা আমার কাছে খুলে বলো না। বিক্রম তো সকাল সকাল বাজারে গিয়ে সবজি বিক্রি করতেই পারে। এই ফাঁকে আমরা দুই শাশুড়ি বৌমা মিলে নদী থেকে কিছু তাজা মাছ ধরি না কেন? মাছ ধরে আমরা কি করব মা? হাটের মাঝে ওই তাজা মাছ বিক্রি করতে গেলে তো এই বানের দিনে আমাদের লোকসান হয়ে যাবে গো। আমরা মাছ বিক্রি করব না মা, আমরা সেই তাজা মাছ কেটে ধুয়ে সুন্দর করে মুচমুচে মাছের চপ বানিয়ে এই উঠোনে বিক্রি করব। মা কবিতা, তুই ওদিকের মাটির উনুনের শুকনো কাঠগুলো ভালো করে গুঁজে দিয়ে কড়াইয়ে সর্ষের তেলটা গরম করে নে তো মা।
হ্যাঁ মা, তেল একেবারে ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এবার এই মাখানো মাছের চপগুলো কড়াইয়ের ফুটন্ত তেলের ভেতর আলতো করে ছেড়ে দিচ্ছি। চপগুলো যেন কড়া হয়ে পুড়ে না যায় মা। হালকা লালচে রং ধরলেই কাঠের খুন্তি দিয়ে ছাঁকনিতে তুলে নিবি। আপনি কোনো চিন্তা করবেন না মা, এই মাছের চপের সুগন্ধ যেভাবে চারিদিকের বাতাসে ছড়াচ্ছে তাতে খাসা হবে। কিরে বিক্রম, তোর সবজির সওদা তো আজকে ভালো সময় একেবারে শেষের পথে। তুই একা হাতে উন্নতি করছিস বাবা। হ্যাঁ গোপাল, এই সবজির বাজার শেষ করে আমি এখন নিজের ঘরে ফিরে মায়ের অসুস্থ শরীরের জন্য নতুন ওষুধ কিনে নিয়ে যাব। তোর এই সুন্দর কাটুনি দেখে আমার আনন্দ হচ্ছে বিক্রম। আসবার পথে আমি তোর বউ আর মায়ের হাতের গরম মাছের চপ খেয়ে এলাম। একই কাণ্ড বলছো গোপাল, তুমি আমাদের বাড়ির সামনের সেই নতুন চপের দোকান দিয়ে দোকানে গিয়ে নিজের মুখে চপ খেয়ে এলে নাকি গো? হ্যাঁ বিক্রম, তোর মায়ের হাতের রান্নার স্বাদ তো একেবারে অমৃতের মতো খাসা। গ্রামের সব মানুষ ওখানে ভিড় করেছে। বাহ, মায়ের এই নতুন বুদ্ধিটা যে এত কাজে লেগে যাবে তা আমার নিজের মনের ভেতরের কোনোদিন ছিল না। তুই আর অন্যের অধীনে থেকে খাটুনির কাজ করিস না বিক্রম। নিজের স্বাধীন ব্যবসা বাড়ানোর চেয়ে বড় সুখের পথ আর কিছু নেই। তুমি একদম খাঁটি কথা বলেছ গোপাল। আমরা দুজনে মিলে এবার আমাদের এই ব্যবসাকে বড় করে চারিদিকের গ্রামে ছড়িয়ে দেব। তোরা যখন এই ব্যবসার পরিধি আরো বাড়াবি বিক্রম, তখন আমাকেও তোদের সাথে রাখিস। আমিও নিজের মুখে জোর দিয়ে খাটব। মা কবিতা, তুই আজ আমার এই পুরনো ভাঙা ঘরকে নিজের খাটুনিতে সুন্দর করে দালান বানিয়ে দিলি রে মা। মা, আমি তো বিয়ের প্রথম দিনেই আপনার এই ছোট্ট পরিবারের সব সুখ দুঃখের দায়িত্ব নিজের কাঁধের ওপর শক্ত করে তুলে নিয়েছিলাম গো। তুই একলা হাতে দিনরাত এক করে এই পরিবারের সব অভাব একেবারে দূর করে সত্যি এই বড় বাড়ির আসল লক্ষ্মী বউয়ের মান রাখলি রে। আমি একা কিছুই করতে পারতাম না মা। আপনার দেওয়া সেই সবজি চাষ আর মাছের চপের বুদ্ধিটাই আমাদের জীবনের জোর ছিল। মা, কবিতা যদি অমন কঠিন সময়ে নিজের মনের সাহস না হারাতো, তবে আজকে আমরা এই পাকা ঘরের মুখ দেখতে পেতাম না। তোরা তোরা দুজন আমার এই বুড়ো বয়সের ভরসা বাবা। তোদের মতো এমন সোনার টুকরো সন্তান পেয়ে আমার এই জীবন ধন্য হলো। আপনি আর চোখের জল ফেলে কথা বাড়াবেন না মা। চলো বিক্রম, আমরা দুজনে মিলে মায়ের জন্য এই নতুন ফলের রস তৈরি করে আনি।